তাহলে বলতে হবে শাইনি নট ইন মাই নেম। আমাদের নামে আর করা যাবে না এসব নিয়ে। তাদেরকে বলা হয়েছে যে আপনারা চলে যান যাদবপুরে অন্য কোথাও, অন্য কোনো অফিসে, অন্য কোনো জায়গায় বসে জনসংযোগ করুন। আর ওই অফিসে বসে জনসংযোগ করাটা আমরা আর মানতে পারছি না। আমি দেখি যাদবপুরে ওনার কত বড় দুঃসাহস আছে যে উনি একটা আলাদা অফিস নেবেন এবং সেখানে বসে যাদবপুরে করবেন, মানে জনসংযোগ। কালো বেড়ালের ওই পোস্টার নিয়ে এসেছেন, সে মনে করে রেখে দিয়েছে শাইনি কি কথা বলে গেছে। ফলে উনি যদি মনে করেন যে জনগণ একটা ফুটবল, আমি যেমন ইচ্ছে লাথি মারবো যেখানে ইচ্ছে পাঠিয়ে দেবো, ওই দিন কিন্তু চলে গেছে। এবং যারা চলে গেছেন তারা নিজের স্বেচ্ছায় অফিস ছেড়ে দিন। আমাদের যদি অফিসে কেউ বসে থাকেন নিজেরা ছেড়ে দিন, নিজেদের একটা সৌজন্যের ব্যাপার আছে না। তো ধোকেবাজের সঙ্গে গিয়ে ব্রেকফাস্ট করতে কেমন লাগছে? ধোকেবাজের সঙ্গে এক চেয়ারে, এক সারিতে, এক মিটিং এ বসার জন্য তো একেবারে লালায়িত হয়ে পড়ছেন, কফি খাচ্ছেন। এদেরকে বাংলা মানে মনে রাখবে। তো এদিকে নিজের যে মেসেজের যে বক্সটা আছে, কমেন্ট বক্সটা আছে, সেটা বন্ধ করে রেখেছে। সেখানে প্রচুর যাদবপুরের মানুষ ওনার কাছে জবাবদিহি চাইছে, সেখানে একটিও উত্তর নেই। থেকে বড় কথা, ববিদাকে আমরা বিশ্বাস করতাম, ববিদার সাথে আমাদের অনেক দাবি দাবার সম্পর্ক ছিল। হুঙ্কার দিয়ে উনি বক্তৃতা করতেন আমাদের সভার মধ্যে, মিউনিসিপ্যালিটির ওই সভার মধ্যে, যে আমার মাথা নোয়াতে পারবে না, আমি কিছুতেই যাব না। সেখানে উনিই চলে গেলেন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কালীঘাটে যেটা চলছে গদ্দার সাফাই অভিযান, কেন বলছি বলুন তো? আমার সঙ্গে রয়েছেন পৌর প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের বসুন্ধরা গোস্বামী, কথা বলার চেষ্টা করব। আজকে সায়নী ঘোষের কার্যত যে নেম প্লেট, যে গদ্দার সায়নী ঘোষদের নেম প্লেট খুলে ফেলা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন দিদি। দিদি, কেন নেম প্লেট খুলে ফেললেন? না, উনি তো আমাদের দলের সাংসদ আর নন, উনি দল পরিবর্তন করেছেন। এবার দল পরিবর্তন করে যে দলে গেছেন, উনি সেই দলের কোনো কার্যালয় খুঁজে নিন, সেখানে কাজ করুন। আমাদের দলের যে অফিস, সেখানকার যে একটা সেফ এনভায়রনমেন্ট আছে, সেখানটাতে বসে উনি যাদবপুরের সঙ্গে জনসংযোগ করতে পারেন না। দল বদলেছেন, অবস্থান বদলেছেন, মতামত বদলেছেন, ভাবসাব সবই বদলেছেন। সুতরাং উনি বদলেছেন, হ্যাঁ, বেশভূষা সবই বদলেছেন। তাহলে উনি বদলে যান। বদলে যান মানে আমাদের অফিস থেকে চলে যান। আমরা অ্যাকচুয়ালি খুব ছোট করে যদি বলতে হয়, তাহলে বলতে হবে শাইনি নট ইন মাই নেম। আমাদের নামে আর করা যাবে না এসব। সুতরাং উনি, ওনাকে অফিস থেকে ওনার প্রতিনিধি এসেছিল, তাকে তার ওনার স্ট্যাম্প, ওনার প্যাড, ওনার যা যা জিনিসপত্র ছিল সেসব নিয়ে তাদেরকে বলা হয়েছে যে আপনারা চলে যান যাদবপুরে অন্য কোথাও, অন্য কোনো অফিসে, অন্য কোনো জায়গায় বসে জনসংযোগ করুন। আর ওই অফিসে বসে জনসংযোগ করাটা আমরা আর মানতে পারছি না। এই যে মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে গাদ্দারি, মানে ভোট ছিল হ্যাঁ তৃণমূল, না না নো ভোট টু বিজেপি ছিল, আপনাদের ক্যাম্পেইন ছিল, সেখানে না মানুষ ভোট দিয়েছিল, না বিজেপিতেই উনাকে ভোট দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে কফি খাচ্ছেন, বসে সেলফি তুলছেন। খুবই খুবই খারাপ লাগার ব্যাপার এটা, যে এরকম ভাবে দলের সাথে এতখানি গদ্দারি করে চলে গেছেন। ওনাকে এটা জবাব পেতে হবে। আগামী নির্বাচনে উনি নিশ্চয়ই তার জবাব পাবেন। সব থেকে বড় কথা, যত সহযোগিতা ওনাকে দল থেকে করা হয়েছিল সেগুলোর উনি কিছুই দলকে ফেরত দেননি। মানুষও জবাব দেবে। এই ধরনের রাজনীতির বিরুদ্ধে মানুষ ঘুরে দাঁড়াবে এবং দলও ঘুরে দাঁড়াবে। আমি দেখি যাদবপুরে ওনার কত বড় দুঃসাহস আছে যে উনি একটা আলাদা অফিস নেবেন এবং সেখানে বসে যাদবপুরে করবেন, মানে জনসংযোগ। কিম থেরাপি থেকে তো বেঁচে যাবে, সেটা ওদের ব্যাপার। ওরা ডিম থেরাপি থেকে বাঁচার জন্যই তো গেছে, ওদেরকে তো ডিম থেরাপি হবে না, ওদের জন্য তো ডিম থেরাপি নয়। সব থেকে যাদবপুরের মানুষ কি বলছে দিদি? আপনি আপনার এলাকায় এই সায়নী সম্পর্কে কি বলছেন? যাদবপুরের মানুষ বলছে, উনি বলেছিলেন যে উনি ওনার ক্ষেত্রের যারা লোক আছেন তাদের সাথে কথা বলবেন। তো এদিকে নিজের যে মেসেজের যে বক্সটা আছে, কমেন্ট বক্সটা আছে, সেটা বন্ধ করে রেখেছে। সেখানে প্রচুর যাদবপুরের মানুষ ওনার কাছে জবাবদিহি চাইছে, সেখানে একটিও উত্তর নেই। প্রেস যখন ধরেছে তাকে বলছে হ্যাঁ আমি আমার ক্ষেত্রের লোকের সাথে কথা বলবো, তাদের কাছে আমি জবাবদিহি করব। কেন তাদের কাছে শুধু জবাবদিহি করবেন? আপনি দলের লোকের কাছেও জবাবদিহি করবেন, কারণ আপনাকে তো মনোনীত করেছে প্রথম। আপনাকে প্রথম এবি ফর্ম দেওয়া হয়েছে, তারপরে সেটা নিয়ে গিয়ে আপনি নির্বাচনে আপনার মনোনয়ন জমা দিয়েছেন। শুধুমাত্র ক্ষেত্রের লোকের সঙ্গে জবাবদিহি করলে হবে? আমাদের কাছেও তো আপনাকে জবাবদিহি করতে হবে, কারণ আমরাও তো রক্ত জল করে আপনার নির্বাচনে আপনাকে নির্বাচিত করার জন্য আপনাকে, আপনার সমর্থনের লোক জোগাড় করেছি, পোস্টার করেছি, ব্যানার করেছি, মানুষের কাছে গেছি, জনে জনে গিয়ে। 2021-এ হেরে যাওয়ার পরেও আপনার 24-এ ক্যাম্পেইন করেছেন তার হয়ে। নিশ্চয়ই, কেন করবো না? হেরে গেছেন তাতে কি হয়েছে? তাতে আমাদের, ততদিন তো আমাদের দলে ছিলেন, আমাদের দলে থাকলে তো কোনো অসুবিধে ছিল না।
কিন্তু সমস্ত কিছু দলের সুযোগ সুবিধে, এত বড় এক্সপোজার, এমপি হবার সমস্তটা নিয়েছেন, কিন্তু দেশের স্বার্থে দলের স্বার্থে সেটাকে ব্যবহার করছেন না। সুতরাং আমরা যাদবপুর অফিসে আমরা এরা কিসের স্বার্থে রাজনীতি করছে? যারা আরো 20 জন সাংসদ গেছেন ওনার সঙ্গে, কিসের স্বার্থে? একেবারে ব্যক্তি স্বার্থ, আমার মনে হচ্ছে একেবারেই ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন। এটা ঠিক করছেন না, একদম মানুষের সাথে এটা ঠিক করছেন না। আপনি শুরু করেছেন, আমি বলবো তো একদম যাদবপুর থেকেই, এই যে উনাদের এনসিপিআই যেহেতু হয়ে গেছে, উনাদেরকে অন্যরকম টেবিলে দেখা যাচ্ছে, তাহলে উনারা কেন কালীঘাট তৃণমূল বা তৃণমূলের প্রতীক ব্যবহার করে অফিস ব্যবহার করবে? এটা আপনার ক্ষেত্র থেকেই শুরু হয়েছে, আপনার ওয়ার্ডের ওখান থেকেই। তাহলে কি সব জায়গায় এরকম অভিযান চালাতে বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো, সব জায়গায় বলবো। এবং যারা চলে গেছেন তারা নিজের স্বেচ্ছায় অফিস ছেড়ে দিন। আমাদের যদি অফিসে কেউ বসে থাকেন, নিজেরা ছেড়ে দিন। নিজেদের একটা সৌজন্যের ব্যাপার আছে না, নিজেদের একটা মানে মানে মিনিমাম একটা লজ্জার ব্যাপার আছে না, যে যেখানে আমি লাথি দিয়ে দিয়েছি। সাংসদ পদটাই ত্যাগ করে নতুন করে নির্বাচনে গিয়ে ওই এনসিপিআই এর প্রতীক নেওয়া উচিত ছিল না? না, তাহলে তো মানে সংখ্যা মেলাতে হবে, তো নাহলে পরে তো দল বিরোধী আইনে পড়ে যেত। আমি বলছি, ওদের যদি যদি নীতি নৈতিকতা থাকতো, তাহলে ওনারা তো মানে নিজের পদটা তো রিজাইন করতে পারতো, তারপর তো দাঁড়াতে পারতো না? না, অত বড় নৈতিক শক্তি থাকাটা সম্ভব না। যেভাবে পয়সা দিয়ে কেনা হচ্ছে, একটা তো সীমা আছে। মানে কি বলবো, লোভ সংবরণ করার তো একটা এত সীমা বড় আছে। বড় ডায়লগ গুলো কি হলো? শুভেন্দু অধিকারীকে কালো বেড়াল বলেছিলেন উনি, সেই ভিডিও আমরা আজকে কিন্তু সেটাই দেখিয়েছি, ওনাকেই দেখিয়েছি কালো বেড়াল। উনি বলেছিলেন তো সে কথাগুলো, সেই পোস্টার লাগিয়ে আজকে ওনাকেই সেটা দেখানো হচ্ছে। মানুষ মানুষের কর্মফল কেমন করে পায়, সেটা এরা এরা চোখের সামনেই আমরা সেটা দেখতে পাবো, দেখতে পাচ্ছিও। আজকে যাদবপুরের একজন মহিলা এসেছেন, কালো বেড়ালের ওই পোস্টার নিয়ে এসেছেন। সে মনে করে রেখে দিয়েছে শাইনি কি কথা বলে গেছে। ফলে উনি যদি মনে করেন যে জনগণ একটা ফুটবল, আমি যেমন ইচ্ছে লাথি মারবো, যেখানে ইচ্ছে পাঠিয়ে দেবো, ওই দিন কিন্তু চলে গেছে। ওটা সেই গ্রিসের যুগে, প্রথম গণতন্ত্রের যুগে ওই সমস্ত ভাবনা ছিল। মানুষ কিন্তু, জনগণ কিন্তু একটা ফুটবল নয়, যা তা লাথি মারা যাবে না। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে আপনি কি বলছেন কি বলছেন না, এটা তো থাকছে, তো মানুষ ভুলে যায় না। বা আজকের সকালে টাটকা খবর বিকেলেই বাসি হয়ে যায়, এই সমস্ত আর নয়, এগুলো আর মালিয়া দিদি বলেছিল তুম তো ধোকেবাজ হো, নরেন্দ্র মোদীকে হাত মালোগে, সেই জুন মালিয়ার ভিডিও এখন ভাইরাল। ধোকেবাজের সঙ্গে গিয়ে ব্রেকফাস্ট করতে কেমন লাগছে? ধোকেবাজের সঙ্গে এক চেয়ারে, এক সারিতে, এক মিটিং এ বসার জন্য তো একেবারে লালায়িত হয়ে পড়ছেন, কফি খাচ্ছেন। এদেরকে বাংলা মানে মনে রাখবে, যে কাণ্ডটা এরা করেছে, বাংলা এদেরকে মনে রাখবে, সারা ভারতবর্ষ এদেরকে মনে রাখবে যে কি বিভৎস একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন এরা। মানে তৃণমূল কংগ্রেসের অফিসে বসে আর এদেরকে কাজ চালানো যাবে না। এরা দেশকে দেশকে ছোট করে দিচ্ছে, দেশের শত্রু হয়ে যাচ্ছেন না। দেশের যে রাজনীতিটা আমাদের দেশের জন্য ভীষণ ক্ষতিকারক একটা রাজনীতি, সেই রাজনীতির ভেতরে রক্ত যোগাচ্ছেন। অনেক আশা করে মানুষ এদেরকে ভোট দিয়েছিল, সেটাকে মানে বাংলার ভেতরে যতখানি ধর্ম নিরপেক্ষ শুভ বুদ্ধি সম্পন্ন যে বোধটা আছে, সমস্ত বোধটা এদেরকে জয়ী করার জন্য কাজে লেগেছিল। মমতা ব্যানার্জির থেকে এটা আমরা শিখেছি, এই যে গাদ্দারিটা আপনারা বলছেন। না না, এগুলো তো বাজে কথা, একদম বাজে কথা। তখন কংগ্রেস গাদ্দারি করতো, সিপিএম এর সাথে মিলেমিশে সিট ভাগাভাগি করে নিত, সেখান থেকে উনি বেরিয়ে এসেছেন। আর কংগ্রেসের মধ্যে এরকম প্র্যাকটিস তো ছিল, ইন্দিরা গান্ধীও কংগ্রেস ভেঙে নতুন করে কংগ্রেস বানিয়েছিলেন, মমতা ব্যানার্জিও কংগ্রেস ভেঙে নতুন করে কংগ্রেস বানিয়েছিলেন। তো ওরা কি ভেঙে কি অন্যদের সিপিএম এর সাথে চলে গেছিল মমতা ব্যানার্জি? তা তো যায়নি, উনি কংগ্রেস ভেঙে একটা শোধনবাদী জায়গা তৈরি করেছিলেন, উনি শোধন করেছিলেন, শোধন করে আবার গিয়ে সিপিএম এর বিরুদ্ধেই ওনার যে রাজনীতিটা ছিল সেইটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। তো এরা তো সেটা না, কোথা থেকে এটা কি একটা দল বানিয়ে রেখে দিয়েছে এনসিপিআই, সেটার সাথে মিশে ভারতবর্ষের আইনের যত ফাঁক ফোকর আছে তার সমস্তগুলোর মানে সৎ ব্যবহার করে এনডিএ শরিক হয়ে থেকেছে। দিদি দিদি অভিষেক অভিষেক নামে পাগল, সাদা শাড়ি হাওয়াই চটি আপনাদেরকে কোনোদিন পড়তে হয়নি, তাকে পরে হাঁটতে দেখা গেছে, তারপরেই দেখা গেছে তার অন্য রূপ। কিভাবে কি আপনারাও কি ভাবছেন? জানি না কি সাংঘাতিক অভিনেত্রীর পরিচয় দিয়েছেন, বিরাট বড় লাইফ অভিনয়। রিয়েল লাইফ, হ্যাঁ, অভিনয় মানুষকে শিখতে হয় ক্যামেরার সামনে। এখানে তো ক্যামেরার সামনে এই অভিনয়টা করলে পরে উনি জগৎ বিখ্যাত হতে পারতেন, কিন্তু মানে বিরাট বড় অভিনয় করেছেন, বিরাট বড় ধোকার কাণ্ড কারখানা করেছেন। 40 বছরের যার রাজনৈতিক জীবন থেকে যে
স্টাইল বলুন উঠে এসেছে, ফ্যাশন বলবো না, যে স্টাইল উঠেছে, যে স্টাইল তো বদলায় না, ফ্যাশন বদলায়, যে স্টাইল উঠে এসেছে সেই স্টাইল দিয়ে মানুষকে মাত করে তারপরে তারই বিরোধী একটা রাজনীতির মধ্যে উনি নিজেকে ছেড়ে দিয়েছেন, সারেন্ডার্ড। ক্ষমতার সাথে কি এরা থাকতে পছন্দ করে, মানে সবসময় ক্ষমতার সাথে থাকবো? হ্যাঁ, আমি শুনেছি দিল্লি গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, সেইরকমই ব্যাপার। এই যে অর্ধেক ছেড়ে তারপর ঋত তৃণমূল হয়ে গেছে, ঋত তৃণমূল। ঋত তৃণমূলটা কিন্তু অনেকেই যেতে চায়নি, এটা জোর করে যাওয়ানো হয়েছে। অনেকেই আজকে আপনাদের বিধানসভায় দেখা গেছে। অ্যারেস্টের ইমিউনিটি সামাজিকভাবে যে অসম্মানগুলো বিজেপি আমাদেরকে করেছে সেগুলোর একটা ইমিউনিটি এবং নিজেদের যে ধরনের ধন সম্পদ এরা জোগাড় করেছেন সেগুলিকে রক্ষা করার একটা প্রয়োজন, এই সমস্ত কতগুলো প্রয়োজন থেকে ঋত তৃণমূলে সকলের যাওয়া। সবাই যে খুব মন থেকে গেছেন, সবাই যে খুব চেয়েছেন যেতে, ব্যাপারটা এরকম নাও। কি আসতেও চাইছে এখন কালীঘাটের দিকে, এরকম খবর আছে? এরকম শুনেছি, এবার সেগুলো কতদূর সত্যি বা তারা কারা বা তাদের এতখানি শুভবুদ্ধি এত দেরি করে হচ্ছে কেন, ইমিডিয়েটলি তাদের আসা উচিত, অথবা বিজেপির অবস্থাটা দিনে দিনে প্রত্যেক 24 ঘন্টায় খারাপ হচ্ছে, সেগুলো মেপে মেপে তারা এরকম সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সেটা বুঝতে পারছি না বাবা। যারা দিদিকে বেষ্টনী করে থাকতো তাদের এখন কাউকেই দেখা যাচ্ছে না। অরূপ বিশ্বাস বলতে পারেন, ফিরহাদ হাকিম বলতে পারেন, মানে একের পর এক মুখ, তারাও দল বদলেছে। এমনকি ফিরহাদ হাকিম যে প্রশংসা করছেন বুদ্ধদেব ভট্টাচার্যের থেকেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও নাকি শুভেন্দু অধিকারী অনেক এগিয়ে গেছে। আমি জানি না কেন বলছেন, কি জন্য বলছেন, একসময় তো শুভেন্দু অধিকারী ওনাদের সহকর্মী ছিল, আমি জানি না আগে থেকেই এরকম কোনো যোগাযোগ ছিল কিনা আমি বলতে পারবো না, ভেতরে ভেতরে ছিল কিনা, কিন্তু আমরা আমরা মানে আমাদের খুবই খারাপ লেগেছে এরকম একটা কাণ্ডতে, মানে এই দৃশ্য দেখে, এই দৃশ্য দেখে। যার প্রতিনিধিত্বে আপনারা কাজ করতেন, চালিয়ে যেতেন, মানে নিজেদেরকে। বিশ্বাস করতাম, সব থেকে বড় কথা ববিদাকে আমরা বিশ্বাস করতাম, ববিদার সাথে আমাদের অনেক দাবি দাবার সম্পর্ক ছিল। আর এইটা প্রত্যাবর্তনটা কি হলো? জানি না, মানে খুব শক্ট হয়েছি, অনেকেই আমরা যারা কর্পোরেশন ওনার খুব কাছাকাছি ছিলাম তারা আমরা খুব শক্ট হয়েছি। দাদা চলে গেলেন, কেন চলে গেলেন? হুঙ্কার দিয়ে উনি বক্তৃতা করতেন আমাদের সভার মধ্যে, মিউনিসিপ্যালিটির ওই সভার মধ্যে, যে আমার মাথা নোয়াতে পারবে না, আমি কিছুতেই যাব না, সেখানে উনিই চলে গেলেন। কি শুনলাম এগুলো, মানে যখন শুনেছিলাম তখন কি শুনলাম আর আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছি। মানে এক এক করে যখন ফাঁকা হতে শুরু করেছে কালীঘাট, আমার ভীষণ মনে হয় বিজেপি ভয়ঙ্কর ভাবে ওদেরকে নিশ্চয়ই ব্ল্যাকমেল করেছে কোনোভাবে, কিছু একটা সমস্যায়, এতদিনের দীর্ঘ রাজনৈতিক জীবনের ভেতরে কিছু হয়তো আছে, কিছু হয়তো সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে তুলে ধরে ব্ল্যাকমেল করেছে বলেই আমার মনে হয়। দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি মনে হচ্ছে কালকে আক্রমণ হয়েছে তার গাড়ির উপর? হ্যাঁ, নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন, কেন ঘুরে দাঁড়াবেন না? বিজেপি যদি মনে করে যে বিজেপি বাংলাকে জিতে নিয়েছে, একদম ভুল।